এই ধরনের অঙ্কতে আমি কি বলেছিলাম, এটা তো আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে চিনির দাম কমেছে। কতটুকু কমেছে? 20% দাম কমে গেছে চিনির। যার কারণে আপনি যদি 160 টাকা নিয়ে বাজারে যান এখনো, তাহলে দোকানদার আপনাকে 2.5 কেজি চিনি বেশি দেবে, তাই তো? দোকানদার আপনাকে 2.5 কেজি চিনি বেশি দেবে, তার মানে আপনাকে কি ভাবতে হবে যে 160 টাকার 20% দাম যদি কমতো, মানে কত কমতো? 160 টাকার 20% দাম কত টাকা গো? 32 টাকা। 32 টাকা কমে এখন 128 টাকা হয়ে গেছে। মানে আপনি আগে মনে করুন 10 কেজি চিনি কিনতে পারতেন 160 টাকায়। আজকে যদি সেই 10 কেজি চিনি কিনতে যান, তাহলে দোকানদার আপনাকে 32 টাকা ফেরত পাঠিয়ে দেবে, বলবে বাবা এটা লাগবে না, এখন দাম কমেছে চিনির। তো আপনি কি বলবেন? না কাকু, দাম কমেছে, ওই পয়সা আমি ফেরত নিয়ে যাবো না, ওতে যা চিনি হয় বাড়তি দিয়ে দিন। কাকু কি করলো? এই যে 32 টাকা, এই 32 টাকাতে আপনাকে 2.5 কেজি চিনি দিয়ে দিল। তার মানে এই যে 32 টাকা, এটা হচ্ছে এখনকার দাম অনুযায়ী 2.5 কেজি চিনির দামের সঙ্গে সমান। তাহলে 1 কেজি চিনির এখন দাম কত? এখন দাম হচ্ছে, এটা কত হবে গো? 12 টাকা 80 পয়সা, তাই তো? 12 টাকা 80 পয়সা, এটা হচ্ছে এখনকার দাম। পরীক্ষায় দুটো কোশ্চেন থাকে, একদম ডেটা সেম দেবে, দিয়ে বলবে যে চিনির বর্তমান মূল্য কত, তাহলে সেটা এটাই উত্তর হয়ে গেল 12 টাকা 80 পয়সা। কিন্তু যদি এই লাইনটা বাড়তি জানতে চায় যে প্রতি কেজি চিনির আসল মূল্য কত, আসল মূল্য কত বা আগে কত ছিল, একই ভাষা আলাদা ভাষা কিন্তু উত্তর একই, তাহলে সেক্ষেত্রে কি করব? আমাকে আর এক লাইন বাড়তি করতে হবে। ভাবতে হবে যে 12 টাকা 80 পয়সা তো এখনকার দাম, মানে 20% দাম কমে যাওয়ার পরে, তাহলে এ হচ্ছে 80% দামের সঙ্গে সমান। তাহলে একে 80 দিয়ে ভাগ করব, দিয়ে 100 দিয়ে যদি গুণ করি, তাহলে আগের দামটা আমরা পাবো, অর্থাৎ 16 টাকা। তার মানে আগে দাম ছিল 16 টাকা প্রতি কেজি। ঠিক আছে, 16 টাকা পার কেজি। অসুবিধা কারো? সিম্পল যাই বলুক, কত টাকা নিয়ে আগে বাজারে যেতাম, কত পার্সেন্ট দাম কমেছে, কমিয়ে দিলাম 32 টাকা, এটা আমার দরকার, খুব দরকার এটা। এই 128 টাকার কোনো দরকারই নাই এখানে, কিন্তু 32 টাকা দরকার, যে টাকাতে আমি এই 2.5 কেজি চিনি এক্সট্রা পাচ্ছি। তার মানে এখনকার দাম 32/2 সমান 12 টাকা 80 পয়সা হয়ে গেল। এবারে যেই আগের জানতে চাইবে, 20% দাম কমেছে মানে 80 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবো, উত্তর হয়ে গেল। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে কোথায় গেল গো? 16 টাকা, অপশন সি। নেক্সট বলতে হবে, একটা নল দিয়ে না, দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট আর 30 মিনিটে জল পূর্ণ করা যায়। মানে একটা দিয়ে 20 মিনিট আর একটা দিয়ে 30 মিনিটে পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর, এটা হচ্ছে হাইলাইটেড লাইন, দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে কোন নলটাকে, প্রথম নলটাকে বন্ধ করলে চৌবাচ্চাটা আর 10 মিনিটে জল পূর্ণ হবে, এটাও ভালো হাইলাইটেড লাইন। যে আর 10 মিনিটে পূর্ণ হবে, এই কথাটার মানেটা খুব ক্লিয়ারলি বুঝবেন, যে এক বাবা জীবন 20 মিনিটে ভর্তি করতে পারে, আর এক বাবা জীবন 30 মিনিটে পারে। এইবার প্রথমে দুটো নল খুলে দিয়েছে, দেওয়ার পর বলছে প্রথম নলটাকে আমি কতক্ষণ পর বন্ধ করব, যাতে করে শেষের নলটা, লাস্টের নলটা আরো 10 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি করতে পারে। তার মানে আমাকে এরকম ভাবে ভাবতে হবে যে এই হচ্ছে একটা চৌবাচ্চা। প্রথমে কি হয়েছে? প্রথমে এ আর বি দুটো নল দিয়ে মনে করুন এতটা জল ভর্তি হয়ে গেছে, এতটা জল, কে কে, এ প্লাস বি, এরা এতটা জল ভর্তি করে ফেলেছে। তারপরে একে বন্ধ করা হলো, একে বন্ধ করে তারপরে কে ভর্তি করছে? এই জায়গাটা মনে করুন, এই জায়গাটা শুধু বি ভর্তি করে লাস্টে। যে লাস্টে করে সে তো উপরে থাকবে জল, যে ফার্স্টে করেছে তার জলটা নিচে নেমে যাবে, হলো। এখন এই এ কে কখন বন্ধ করেছি? যে এই বি, এই জায়গাটা 10 মিনিটে লেগেছে, তাহলে এটা কতক্ষণ পর বন্ধ করা হয়েছে, এ আর বি কতক্ষণ চলেছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটাকে কি করতে হয়? ব্যাক ক্যালকুলেশন করতে হয়। ব্যাক ক্যালকুলেশন মানে কি রকম? এই যে বি কে লাস্টে রাখা হয়েছে 10 মিনিট, আমাকে হিসেব করতে হবে বি বাবা জীবন ওই 10 মিনিটে কতটুকু ভর্তি করেছে চৌবাচ্চা। তাহলে বি বাবা জীবনের ক্ষমতা তো এইটা, আর এইটা হচ্ছে এ বাবা জীবন। তাহলে বি 30 মিনিটে পুরোটা ভর্তি করতে পারে, ওর জন্য লাস্টে 10 মিনিট রেখেছিলাম। তো 10 মিনিটে কতটা করবে? 10 মিনিটে ও 3/1 করবে, কারণ পুরোটা করতে 30 মিনিট লাগে। তাহলে 10 মিনিটে 3/1 ভাগ। তার মানে কি হলো, এই যে জায়গাটা বি এর, এ হচ্ছে 1/3,
লাস্টের 3/1 ও পূরণ করেছে, তাহলে তার আগেরটা এটা নিশ্চয়ই 3/2 যেটা কে করবে, যেটা এ আর বি করেছে। এখন আমাকে ভাবতে হবে ওই চৌবাচ্চাটা এ আর বি একসাথে যদি ভর্তি করে তাহলে 3/2 ভর্তি করতে কতক্ষণ লাগবে, যতক্ষণ লাগবে ততক্ষণ পর এ বন্ধ হয়েছে। ঠিক, তাহলে এ আর বি কে আমরা কি করব, এ আর বি কে আমরা ভর্তি করব একসাথে। ওই রে বাবা মোচো, ঠিক আছে। তাহলে এ আর বি একসাথে যদি করে কতক্ষণ লাগবে, মনে পড়ছে এদের লসাগু 60, 20 দিয়ে করলাম 3, 30 দিয়ে করলাম 2, 3 আর 2 যোগ করে 5, নিচে লিখলাম, দিয়ে কি হয়ে গেল 12 মিনিট। তার মানে এ আর বি একসাথে ভর্তি করলে 12 মিনিটে ভর্তি করে দিতে পারে। কতটা, পুরোটা। এখন এ আর বি এর জন্য কোন পজিশন ছিল, জাস্ট এইটুকু পড়েছিল, 3/2। এবার ভাবুন 3 ভাগই ভর্তি করে হচ্ছে 12 মিনিটে, তাহলে 3/2 ভর্তি করবে কতক্ষণে, তাহলে এক একটা হচ্ছে 4 মিনিট, তাই তো। 3/3 12 মিনিটে ভর্তি করতে পারে, তাহলে এক একটা ভাগ হচ্ছে 4 মিনিট। ওর জন্য পড়ে আছে 2 ভাগ, মানে এইটা কতক্ষণ লাগবে, এইটা হচ্ছে 8 মিনিট লাগবে। অভ্যেস হয়ে গেছে, হাত দিয়ে মুছতে যাচ্ছিলাম হোয়াইট বোর্ডের মতো। তাহলে এটা হচ্ছে 8 মিনিট। তার মানে এ আর বি 8 মিনিট চলবে, তারপরে এ বাবা জীবন বন্ধ হয়ে যাবে, তারপরে বি একা বাকি 10 মিনিট চালাবে, মানে টোটাল চৌবাচ্চাটা ভর্তি হবে 18 মিনিটে। এটা যদিও জানতে চাইনি, কি জানতে চেয়েছিল, এ কতক্ষণ পর ভর্তি হবে, সেটার উত্তর হচ্ছে এইটা, 8 মিনিট পরে এ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই ধরনের অঙ্ক যখন পাবেন তখন পিছন থেকে যার জন্য লাস্টে কাজটা রাখা আছে তার কাজটা বুঝিয়ে দিয়ে দেখবেন তার আগে কতটুকু কাজ বাকি আছে, সেটা এদেরকে দিয়ে করাবেন। ঠিক আছে, বাহ ভালো ছেলে। চলে আসি, দুজন লোক এবং 3জন বালক একটা কাজ 10 দিনে করতে পারে, এই ধরনের অঙ্ক যেই পাবেন আপনি পড়বেন না, মনে পড়ছে তো। 2জন লোক আর 3জন বালক 10 দিনে করতে পারে, আপনি একবারে কি লিখবেন, 10 দিনেরটা একদিনে করাবো, তাহলে 10 দিয়ে 20 জন লোক প্লাস 3×10 30 জন বালক। এইটা হচ্ছে যদি কাজ করে এই টিমটা, তাহলে একদিনে কাজ করবে এই কন্ডিশন অনুযায়ী, যে 2জন লোক এবং 3জন বালক যে টিম 5জন, আর সেই 5জন 10 দিন লাগে। এবার আমি যদি একদিনে কাজটা শেষ করতে চাই, দেখুন প্র্যাকটিস ব্যাচে লাগাতার যদি আপনি থাকেন তাহলে এই কথাগুলো বেশি বলার দরকার হয় না। নতুন নতুন কেউ এসে জয়েন করে গেলে আবার তার জন্য পুরো কথা বলতে হয়। তো আমি একটু একটু বাদ দিয়ে যাচ্ছি। এই 5জনের টিম 10 দিনে কাজটা শেষ করতো, এখন একদিনে শেষ করাবো বলে আমাকে 10 দিয়ে 20টা লোক লাগাতে হবে, আর 3×10 30টা বালক লাগাতে হবে কাজে, তবে আমার একদিনে শেষ হবে। এর সাথে আর একটা টিমের কাজ সমান কার, এই যে সেকেন্ড কথাটা বলেছে, 3জন লোক আর 2জন বালক 8 দিনে কাজটা করতে পারে, তাহলে ওটাও একদিনে যদি শেষ করতে চাই, তাহলে 3×8 24টা লোক প্লাস হচ্ছে কত, 8×2 16টা বালক। এই টিমটারও একই ক্ষমতা, কেননা এই টিমটাও একদিনে কাজটা শেষ করে এবং এই টিমটাও একদিনে কাজটা শেষ করে, তাই না। তাহলে এই দুটো টিমেরই কিন্তু একই ক্ষমতা, যদি একই ক্ষমতা হয় তাহলে এরা দুজন সমান। এবার এখান থেকে লোক আর বালক আলাদা করে দিই, এটা হচ্ছে 4টে লোক সমান হচ্ছে 30 হলো 14টা বালক, মাইনাস করে দিলাম একবারে, তার মানে 2টো লোক সমান হচ্ছে 7টা বালক। এটা কি মনে পড়ছে, এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের সব থেকে দরকারি জিনিস এইটা। ঠিক আছে, এই প্যানেলের এই কালিটা খুব কম, এটাকে বাড়ানো যাচ্ছে না। বোঝা যাচ্ছে এই কালিটা ইয়েলো দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, বোঝা যাচ্ছে। বাবা জীবনটা বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়েছি। সর্বনাশ করেছে, আমাকে গুড নাইট স্যার বলছে, এ ঘুমিয়ে গেল নাকি লোকটা। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই যে ট্যালি করলাম আমরা, এই ট্যালিটা খুব দরকার হয়, যে 2টো লোক সমান 7টা হলো। এবার পরীক্ষার হলে যখনই পাবেন আপনার কাজ হবে এই যে প্রথম লাইন থেকে, একদম প্রথম লাইন থেকে এটা দেখে নেবেন। কি দেখে নেবেন, কার সাথে কার ট্যালি করবেন, বলবেন প্রথম টিম কি আছো বাবা, ফার্স্ট টিম, 2টো লোক 3টে বালক 10 দিন, তার মানে হচ্ছে 10 দিয়ে 20টা লোক আর 3×10 30টা বালক। এর সাথে কম্পেয়ার করে দেবো এই দিকটা, প্রথম লাইনই লিখবো আমরা এইটা, দ্বিতীয় লাইনে এটা বার করে নেবো, লোকের সাথে বালকের কম্পেয়ার। এবার আমাকে কোশ্চেন কি জানতে চাইছিল, যে 2জন লোক আর 1জন বালক কতদিনে সেই কাজটা করবে, মানে 2জন লোক প্লাস হচ্ছে 1জন বালক কত দিনে ওই কাজটা করবে, এটা হচ্ছে আমার কোশ্চেন ছিল। ঠিক, 2জন লোক 1জন বালক। এবার আমাদের একটা জিনিস আছে, কি রকম,
এই কম্পেয়ারটা, এই যে কম্পারিজন, দুজন লোক আর 7জন বালক, আমরা কি করবো এখানে ট্রান্সফার করে নেব। দুটো লোকের বদলে 7টা বালক নিয়ে নেব, প্লাস একটা বালক আগে ছিল। তাহলে এরা কতদিনে করবে কাজটা, একই ব্যাপার। তাহলে 7 আর 1 8টা বালক কতদিনে কাজটা করবে, এটা একই ব্যাপার। এটা আমাকে বার করতে হবে। কি করতে হবে? 8টা বালক কতদিনে করবে কাজটা, ওটাকে ট্রান্সফার করে নিলাম। আমি লোক কাজে লাগাবো না, সব বালক লাগাবো, দিয়ে ট্রান্সফার করে নিলাম। এবার এই জায়গাটায় দেখুন, এটা তো আমার একটা মেজারমেন্ট পয়েন্ট। এইটা হচ্ছে ছেলেকে লোকে ট্রান্সফার করছি আর লোককে ছেলেতে ট্রান্সফার করছি, এটা হচ্ছে অপারেশন থিয়েটার, এখানে অপারেশন হয়। এবার কি হয়, প্রথম লাইন থেকে আমি একটা এই টপিকটা নিয়ে নিলাম। এই টিমটাকে কিরকম, 2জন লোক আর 3জন বালক 10 দিনে কাজটা করতো। 2জন লোক প্লাস হচ্ছে 3জন বালক 10 দিনে কাজটা করতে পারে। এদেরকে অপারেশন করব, লোককে বালক বানাবো। দুটো লোক মানে কটা বালক, 7টা বালক। 7টা বালক প্লাস হচ্ছে 3টে বালক ছিল, তাহলে এরাও 10 দিনে করে, একই ব্যাপার। লোকটাকে তুলে বালক নিয়ে এলাম। তাহলে 7 আর 3 10টা বালক কদিনে করে, 10 দিনে করে। এইটা আরেকটা লাইন পেলাম। এবার কার সাথে, এর সাথে এর ফিট করব। আমার কাছে এখন অঙ্ক কি, এত কিছু করে নিজের মতো করে একটা অঙ্ক সাজিয়ে নিলাম, ছোট্ট ঐকিক নিয়ম, যে 10টা বালক 10 দিনে কাজটা করে, তাহলে 8টা বালক কদিনে করবে? নিশ্চয়ই 8 দিনে করবে, মন চাইছে। সে 10টা ইন্দুর 10 দিনে 10টা বিড়াল ধরে, তাহলে 5টা ইন্দুর 5 দিনে কটা বিড়াল ধরবে? এই রকম অঙ্কর মতো 5টা ধরবে, মন চায়। কিন্তু এটা তো সেটা নয়। এটা ঐকিক নিয়মে যারা বোঝে না তাদের জন্য কি, 10টা বালক 10 দিনে কাজ করে, তাহলে একটা বালক কদিনে করবে, 10 × 10, বেশি দিন লাগবে, আশা করি মনে আছে। আর আমার কি দরকার, 8টা বালক কদিনে করবে, এটা হচ্ছে /8 হয়ে গেল। 100/8 মানে 100/8 মানে কিন্তু 12.5। যা, আমরা পরের জায়গায় চলে আসি। সেটা হচ্ছে কোন মূলধন 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 400 টাকা 410 টাকা। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, দেখুন সরল সুদ 400 টাকা হয়েছে 2 বছরে, মানে প্রথম বছরে 200, বাবা জীবন পরের বছরে 200, কোনো এখানে ডাউট নেই। কিন্তু চক্রবৃদ্ধি সুদও নিশ্চয়ই প্রথম বছরে 200 হবে, পরের বছরেও সিম্পলের মতো 200 হবে, কিন্তু প্রথম বছরে 200 টাকার আর একবার ক টাকা সুদ হবে, 10 টাকা। এইটা তবে মিলে 410 টাকা। সরল সুদ 400 টাকা মানে 200 200। তাহলে ওই একই সিস্টেমে যৌগিক সুদও তো 200 200 হওয়ার কথা, প্রথম বছর 200, পরের বছর 200, কিন্তু পরের বছর ওই আগের বছরে 200 টাকার একটা এক্সট্রা সুদ। তো আমার ক্লু সেন্টেন্স হবে এই জায়গাটা। কি বললাম, আমার ক্লু সেন্টেন্স হবে এই জায়গাটা। কিরকম ভাবে, সেটা হচ্ছে আমি এটা ভাববো যে 200 টাকার যদি 10 টাকা সুদ হতে হয় তাহলে পার্সেন্টেজ কত। আমি পেয়ে গেলাম তাহলে 5%। 200 টাকা 10 টাকা সুদ মানে হচ্ছে 5%। ব্যাস, তার মানে আমার সুদের হার 5%। কোথায় কোথায় আছে দেখলাম, এই দুটো অপশনে 5% আছে। ব্যাস, তাহলে 5% পেলাম। এবার 5% যদি প্রিন্সিপালটা কত টাকা, তাহলে কি করব, আমি যেই 5% পেয়ে গেলাম, অমনি আমাকে কি করতে হবে, এদের এই 1জন 2জন 3জন যে কোনো এক জায়গা থেকে ভাববো যে 5% সুদ মানে 200 টাকা হয়েছে। তাহলে 200 টাকা যদি 5% হয়, তাহলে 100% সমান কত, ইন্টু 100, মানে 4000 টাকা। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এই 200 টাকাটা তো মেন প্রিন্সিপালের উপরে হয়েছে সুদ 1 বছরের, 5% হারে। তাহলে প্রিন্সিপাল কত, 5% হারে যদি 200 টাকা সুদ হয়, তাহলে সেটা কত টাকার উপরে ছিল? দেখুন, 4000 টাকার 10% 400 টাকা, 5% 200 টাকা, ম্যাচ করেছে। ব্যাস, এটাই। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, অঙ্কটা পাওয়ার সাথে সাথে এই 400 এবং 410, এটা হচ্ছে এবার WBCS এও পড়েছে অঙ্কটা, এবং কলকাতা পুলিশেও পড়েছে। আজকে কলকাতা পুলিশের SI এর রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে। খানিক আগে নয়, দুপুর বেলাতে একজন ফোন করেছে, স্যার পাশ করেছে, কি খুশি। আমাদের কম্বাইনের প্রথম ব্যাচের স্টুডেন্ট। যাক, ভালো কথা। সে কলকাতা পুলিশের SI হবে, কলকাতায় ঘুরতে টুরতে গেলে কাজে লাগবে। এখন এই যে দেখুন, আমাদের যেটা ট্যালি করতে হবে, এই 400 টাকা এবং এই যে 410 টাকা, ট্যালিটা তো এই জায়গার হয় সঙ্গে সঙ্গে। 200 টাকার 10 টাকা সুদ হয়েছে এক্সট্রা, যেটা এক্সট্রা সেইটা, ব্যাস ওটাই আমাদের ট্যালি। তাহলেই হয়ে গেল, আর কোনো কাজ নাই। নেক্সট, একটা বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বাবা জীবন কত বৃদ্ধি পাবে, এটাই তো অঙ্ক।
এবার একটা বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, মানে আগে একটা বৃত্ত ছিল মনে করুন এইরকম, কত 50% ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, মানে আমি আগে ধরে নিচ্ছি আর সমান ছিল 2, তাহলে তার 50% মানে এখন আর সমান কত হবে, এখন আর সমান 3 হবে ব্যাসার্ধ। আমি যদি আগেরটা 100 ধরি তাহলে এখনকারটা 150 ধরবো, তাহলে 100 আর 150 মানে অনুপাত হচ্ছে 2:3। যাই হোক না কেন, আপনি আগেরটা এক্স ধরবেন, এখন নতুনটা এক্স ইন্টু 150/100 ধরবেন। যাই হোক, এই 3 আর 2 এটাই সবচেয়ে ভালো, ঠিক আছে, যার যেটা খুশি ধরতে পারেন। এখন যদি রেডিয়াসের 3 হয় তাহলে এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এরও ক্ষেত্রফল নিশ্চয়ই পাই আর স্কোয়ার, কি পাই জানি না, কিন্তু পাই আর স্কোয়ার ক্ষেত্রফল হলো। পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর মানে কত, এখানে 3, তার মানে 3×3=9, তার মানে এটা কত দাঁড়ালো, এটা দাঁড়ালো 9×22 মানে 180, আর 9×2=18, 198/7, এই হচ্ছে এইটা দাঁড়ালো 198/7। দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। আর এই বাবা জীবন কত, 22/7 ইন্টু এর আর কত, এর আর হচ্ছে 2, মানে 2×2=4, তাহলে 4×22 মানে হচ্ছে কত, 88/7। তাহলে আগে ছিল এইটা 88/7, এখন হয়েছে কত এইটা, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 110/7। কত, 110/7 হচ্ছে এদের মধ্যে পার্থক্য। এটা থেকে এটা যদি বাদ দিই 110/7 হলো, এইটা বেড়েছে। খেয়াল করবেন, এইটা বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল এইটা, রেডিয়াস 2 ধরে, এখনকার ক্ষেত্রফল এইটা, রেডিয়াস তার 50% বাড়িয়ে নিয়ে হলো। এই যে বৃদ্ধিটা 110/7, এটা কতর উপরে, আগে যেটা ছিল ক্ষেত্রফল এইটার উপরে, তার মানে 88/7 বেড়েছে এইটা। তাহলে একে বাড়বে কত, এইটা বাই এইটা, এইটা মানে হচ্ছে ইন্টু 7/88, 100 বাড়বে কত, ইন্টু 100। একবারে এইখানটাতে ঐকিক নিয়মে করে দিলাম, একে কত আর হচ্ছে 100 কত, ঐকিক নিয়ম করে দিলাম। আমার মাথাতেই না, এটা তুলে নিলেই হয়, আমি মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না, ভাবছি ওটাই বোধহয় শেষ। তাহলে হলো কত এইটা, এবার কাটাকাটি করলে কত হচ্ছে গো, একটা 7 একটা 7 কেটে গেল, 8 দিয়ে কাটলাম না 11 দিয়ে, এটা 8 হলো, 11 দিয়ে কাটলাম এটা 10 হলো, 8 দিয়ে কাটলাম 100 কে 12.5 পেলাম, 12.5, 12.5 ইন্টু 10 মানে হচ্ছে 125%। তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে, ক্ষেত্রফল বেড়েছে 125%। কোনটা উত্তর, এই বাবা জীবন। এবার আপনি যা খুশি ধরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো এক্সাম্পল ধরে নিতে পারেন, ঠিক আছে। স্যার পাই বসালে ক্যালকুলেশন জটিল হবে, তাহলে কি করি বলুন তো। মশাও ক্লাস করতে এসেছে, হ্যাঁ আপনারা ক্লাস করেন না লাইভ ক্লাস, কিন্তু মশা লাইভ ক্লাস করছে, তাও আর কি প্যানেলে বসে, ভাবতে হবে, প্যানেলে বসে লাইভ ক্লাস করছে। নেক্সট, 5 বছর পূর্বে এ আর বি এর বয়সের গড় ছিল 20 বছর, এ বি সি এর বয়সের গড় 30 বছর, মানে এটা কখনকার, এটা এখনকার। 5 বছর আগে এ আর বি এর গড় ছিল কত, 20, তাহলে টোটাল কত ছিল, টোটাল ছিল 40, কখন, 5 বছর আগে এ আর বি এর। তাহলে এখন মানে প্রেজেন্টেজ, প্রেজেন্টেজে কত হবে, এর সাথে 40-এর সাথে কত যোগ হবে, 10, 5×5=10, মানে এখন হয়ে যাবে 50। এটা কার কার, এটা হচ্ছে এ প্লাস বি এর, এ প্লাস বি এর হচ্ছে 50। এখন ওখান থেকে টেনে এনে আবার এখন বলছে, এখন এবিসি তিনজনের বয়সের গড় হচ্ছে 30 বছর, তাহলে এবিসি এর কত, 3×3=90, এটা হচ্ছে কার, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর, এইটা। তাহলে এই যে বাড়তিটা এক্সট্রা, এটা কার, এবিসি এর এখন 90, আর এ বি এর হচ্ছে এখন 50। এ বি এর কোথা থেকে এলাম, ওই আগে থেকে টেনে, 20 বছর আগে থেকে না, 5 বছর আগে থেকে, এই যে 5 বছর পূর্বে আর বি এর বয়স ছিল 20 বছর, তাহলে এখন কত, এখন হচ্ছে 50 হলো। আবার এবিসি তিনজনের বলছে, এভারেজ 30, তার মানে টোটাল 90, তাহলে এই যে 40 বাড়লো, এই 40টা কার, এটা হচ্ছে সি সমান 40, কখন বয়স, এখনকার। কিন্তু জানতে কি চাইছে, জানতে চাইছে 15 বছর পরে সি এর বয়স কত হবে, তাহলে এর সাথে 15 যোগ করে দিলাম, দিয়ে কত হয়ে গেল, 55 হয়ে গেল সি এর বয়স। কোনটা বছর, এইটা। চলে আসি নেক্সট। এক ব্যক্তি একটা মোবাইল 20% লাভে বিক্রি করে, যদি দ্রব্যটি 100 টাকা কমে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো, মানে এই ভদ্রলোকের আগে হয়েছিল 20% লাভ, এখন হয়ে গেল 15% লাভ, 5% কমে গেল কেন, 100 টাকা কম বিক্রি করেছে তাই। তার মানে এই 5% মানেই, ওই মোবাইলের দামের 5% মানেই হচ্ছে 100 টাকা।
তো 5% যদি 100 টাকা হয়, তাহলে সেই বাবা জীবনের 100% সমান কত? তাহলে 100% সমান 5% মানে 100 টাকা, 10% মানে 200 টাকা, তাহলে 100% মানে 2000 টাকা। তাহলে মোবাইলটার দাম হচ্ছে বাস্তবে 2000 টাকা। এখন ওই ভদ্রলোক কি চাইছে যে তবে দ্রব্যটি 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? তাহলে এটা দাম তো 2000 টাকা, এর সাথে 25% মানে এর 4/1 500 টাকা জুড়ে দেবো, দিয়ে কত হয়ে গেল? 2500 টাকা সে বিক্রি করতে হবে, ব্যাস। উত্তর কত? উত্তর 2500 টাকা। চলে আসি নেক্সট। আমি দেখতেই পাচ্ছিলাম না, এবার একটু একটা লাইট অফ করে দিয়েছি, এবার হয়তো একটু দেখতে পাবো মনে হচ্ছে। আপনারা অন্ধকার দেখছেন না তো? ঠিক আছে, বুঝতে পারছি না কে কি বলছে। সব আলো, বাহ। গুড বয়, গুড বয়, ননীগোপাল, গুড বয়। 300 টাকা পার কেজি এবং 400 টাকা পার কেজি দামের চা কি অনুপাতে মিশিয়ে 374 টাকা বিক্রি করলে ওই ব্যবসায়ী 10% লাভ হবে? এই কথাটার মানে হচ্ছে এই যে 300 টাকা এক প্রকার চা, 400 টাকা আর একরকম চা, কি অনুপাতে মিশিয়ে ওই যে কত দামে বিক্রি করলে 374 টাকা বিক্রি করলে কি হবে? তার 10% লাভ হবে। যখনই বলবে তখন এই যে 374 টাকা, এই যে 374 টাকায় 374 টাকা থেকে কি করতে হবে? 10% দাম বাইরে বার করে ফেলে দিতে হবে, কেননা ওর মধ্যে 10% দাম ঢুকে আছে। তাহলে এ বাস্তবে 110%-এর সঙ্গে সমান, তাহলে 100% সমান কত? এইটা। তাহলে কত হচ্ছে? একটা শূন্য কিনলাম, 11, 3 11 33, 4 44, 4 11 44, মানে 340 টাকা এখন দাম। তাই তো, লাভটা বাদ দিয়ে দিলে 340 টাকা, যে 340 টাকাটা এখানে বসবে। আমি অনেকবার বলেছি, ভেরি গুড, অনেকবার বলেছি যে এই জায়গাটা যেটা, সেটা হচ্ছে নো লস নো প্রফিটের জায়গা। এটা, এখানে লাভ লস কিচ্ছু রাখা যাবে না। যদি লাভ থাকে লাভটাকে ছেটে বাদ দিয়ে নো লস নো প্রফিটের দামটা এখানে কস্ট প্রাইসটা লিখতে হবে। তাহলে 400 থেকে 340 বাদ দিলাম, 60 হলো, এখান থেকে এটা বাদ দিলাম, 40 হলো। তার মানে 3:2। এটা হচ্ছে উত্তর কত? অপশন এ, 3:2। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট কি বলছে? এ, বি এবং সি একটা যৌথ ব্যবসা শুরু করেছে, এই অনুপাতে টাকা রেখেছে, তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে এইটা। জানতে চাইছে তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? এইটা করার আগে আরেকটা অঙ্ক করে আসি। কোথায় গেল পার্টনারশিপে আরেকটা অঙ্ক আছে যে? হ্যাঁ, এইটা। এ বি সি তিনজন একটা অংশীদারের কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত কত? এইটা। এ বি সি এই টাকাটা ব্যবসায় নিয়োগ করেছে এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে এইটা। এই তারা টাকা দিয়েছে এবিসি 5:6:4 অনুপাতে। আর কি করেছে? আর হচ্ছে তারা টাইম দিয়েছে এইরকম ভাবে যে একজন 2 ঘন্টা, একজন 5 ঘন্টা, একজন 6 ঘন্টা, বা একজন 2 বছর, 5 বছর, 6 বছর, এরকম। তাহলে তাদের লভ্যাংশ অনুপাতে যে বন্টিত হবে, যে অনুপাতে, সেই অনুপাতটা কত? এখন এবিসি, এই যে এ বি সি কোন বনেগা করোড়পতি, এরা একজন 5 টাকা, একজন 6 টাকা, একজন 4 টাকা দিয়েছিল টাকা। এইটা হচ্ছে টাকা দিয়েছিল, এটা টাকা ইনভেস্টমেন্ট। আর একটা যেটা টাইম দিয়েছে, যেটা টাইম হচ্ছে একজন 2 অনুপাত, একজন হয়তো 5 ঘন্টা, একজন হচ্ছে 6 ঘন্টা। তাহলে লাভের যে অংশ, লভ্যাংশ যে বন্টিত হবে বা ডিস্ট্রিবিউট হবে, সেটা কোন অনুপাতে? টাকার সঙ্গে টাইমটা গুণ হয়ে যাবে, দিয়ে এই ভদ্রলোক দেবে 10, 10 টাকা পাবে। এ হচ্ছে 5 6 30, আর হচ্ছে 4 6 24। এই অনুপাতে 10:30:24, এই অনুপাতে এদের পাওয়ার কথা। তার মানে 2 দিয়ে কাটলে 5, 15 আর 12। এটা আমি কেন আগে বললাম? কারণ হচ্ছে টাকা যে অনুপাতে টাকা দেবে এবং সময় যে অনুপাতে নিজেরা ফিজিক্যাল লেবার দেবে,
সেই দুটোর গুণ করেই কিন্তু ফাইনাল লভ্যাংশ হবে। মানে আমি টাকা দিয়ে দিলাম গাদা, বললাম আমি টাইম দিতে পারবো না। ইনভেস্টমেন্ট দু রকম হয়, একটা হচ্ছে টাকা দিয়ে, একটা হচ্ছে সময় ইনভেস্টমেন্ট। আমি কম টাকা দিলাম, আমি ব্যবসা সারাদিন দেখবো। একজন বেশি টাকা দিল, সে বললো আমি অত দেখতে পারবো না, আমি সপ্তাহে একদিন করে আসবো। এরকম যে ব্যাপার, মানে এক হচ্ছে টাকা দেওয়ার একটা অনুপাত হবে, টাইম দেওয়ার একটা অনুপাত হবে, দুটো গুণ করে ফাইনাল অনুপাত তৈরি হবে। ঠিক আছে? তো সেইটা, এই যে গুণ করে ফাইনাল অনুপাত তৈরি হয়, এই কনসেপ্টটাই আমাদের আগের অঙ্কতে লাগবে, যে অঙ্কটা থেকে আমরা বেরিয়ে চলে এলাম। বেশি চলে যাও না, বেশি বেরো না, ঝড়ে পড়ে যাবে। এই যে, তাহলে বলছে ওই যৌথ ব্যবসা এই অনুপাতে টাকা দিয়েছে কে কে? এ, বি আর সি। কি অনুপাতে? 4, 5 আর 6। এবং তাদের লভ্যাংশ বলে দিয়েছে এইটা। মানে এই গুণটা বলেনি, না বলে লভ্যাংশ বলেছে 2:, কত গো, 3:4। এইটা বলে দিয়েছে রেজাল্টটা। তাহলে কার সাথে গুণ হয়েছে এরা? মানে 4 কার সাথে গুণ করলে, কত সাথে গুণ করলে 2 হয়, 5 কার সাথে গুণ করলে এইটা হয়, কি করে পাবো? এইটাকে ওইটা দিয়ে ভাগ। খেয়াল করুন, যদি আমরা বলি যে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়, 2 এর সাথে কত গুণ করলে 6 হয়, তাহলে কি করে পাবো? এই 6কে 2 দিয়ে ভাগ করে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 2 হয়, কি করে পাবো? 2কে 4 দিয়ে ভাগ করে, মানে 2-এর 4। তাহলে এইটা হচ্ছে 3-এর 5, আর এইটা 4-এর 6। এইভাবে আমরা রেজাল্টটা পাবো। এবার এইটার অনুপাতটা কত হবে? যদি কাটাকাটি করি, এটা আমরা 2-এর 4 মানে এখানে করছি 1-এর 2, 3-এর 5 মানে বাবা জীবন 3-এর 5, আর দিকে 4-এর 6 মানে 2-এর 3, এটা রাখলাম অনুপাত। এবার বলুন, এর অনুপাতটা আমরা তো শিখেছি, কিভাবে করব? এদের লসাগু 15, 15 দিয়ে গুণ করলাম 7.5 হলো, 15 দিয়ে গুণ করলাম 3 3-এ 9 হলো, 15 দিয়ে গুণ করলাম 5 দিয়ে 10 হলো। তাহলে অনুপাতটা এইটা, কিন্তু দশমিকে আছে, রাখা যাবে না। 7.5-কে ডবল করে 15 করলাম, 9-কে ডবল করে 18 করলাম, 10-কে ডবল করে 20 করলাম। মানে বাস্তবে যেটা উত্তরের অনুপাত, সেটা হচ্ছে এইটা, 15:18:20। কিন্তু বের করলাম কিভাবে? এটা কিন্তু বেশ ইউনিক অঙ্ক। ঠিক আছে, এটা নতুন অঙ্ক, ইউনিক অঙ্ক, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, কারণ আজকাল যা দিনকাল শুরু হয়েছে, সোজা কথা সোজা ভাবে আর দিচ্ছে না। হুম। তাহলে এটা মাথায় রাখবেন, যে আমাকে টাকা দিয়েছে আর লভ্যাংশের অনুপাত ভরে দিয়েছে। আমাকে কে কত টাইম দিয়েছে সেটা জানতে চাইছে। কখনো এমনও হতে পারে যে লভ্যাংশের অনুপাত দিয়ে দেবে, আর এদিকে টাকা না দিয়ে এইখানটা টাইম ইনভেস্টমেন্টের গল্প শুনিয়ে দেবে। এমনও হতে পারে, তাই না? কি হচ্ছে? মাঝে মাঝে ডিস্টার্ব হয়, নতুন এনে পারলাম না, ডিস্টার্ব শুরু। যাই হোক, কেউ এটা নিয়ে মন খারাপ করবেন না। তাহলে আমাদের কাজ কি হবে? এই জায়গাটা খুব বোঝার চেষ্টা করবেন। এই জায়গাটা সিম্পল, এই যে উদাহরণটা দিলাম, এটা যদি মাথায় রাখেন, কখনো যদি গোলমাল পাকায়, ওই জিনিসটা মাথায় রাখবেন, কাকে কত দিয়ে গুণ করছি, তাহলে ওকে এইটা দিয়ে ভাগ করে পাই, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে পাবো, যেটা পেলাম সেটার আবার আমাদের নিজস্ব স্টাইলে অনুপাত বার করে নিলাম। ঠিক আছে, ধন্যবাদ। চলে আসি পরেরটা। স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। এই অঙ্কটা দিয়েছিলাম যাতে আপনারা মুরগি হয়ে যান, কিন্তু আপনাদেরকে মুরগি করার মতো অপশনটা আমি দিতে পারি নাই, ভুলে গেছি, দিয়ে নিজেই মুরগি হয়ে গেছে। সেটা হচ্ছে এইরকম, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব ফিরে আসতে দ্বিগুণ সময় লাগে। মানে এটা মনে করুন অনুকূল গেলাম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, যা সময় লাগলো, এখান থেকে ঘুরিয়ে আমরা আপ স্ট্রিমে চলে এলাম, কত সময় লাগবে? দ্বিগুণ। মানে যাওয়ার সময় টাইম যদি মনে করি x ঘন্টা লেগেছে, তাহলে আসার সময় নিশ্চয়ই 2x ঘন্টা লাগবে। এইবারে এই যে টাইম টেকেন, মানে খেয়াল করুন, ডাউন স্ট্রিম আর একটা হচ্ছে আপ স্ট্রিম। টাইম টেকেন কত সময় নিয়েছি? ডাউন স্ট্রিমে নিয়েছি যদি x ঘন্টা, তাহলে আপ স্ট্রিমে নিয়েছি 2x ঘন্টা। এটা হচ্ছে ঘন্টা, হলো। এইবার এই টাইম টেকেনের সাথে স্পিডের কি সম্পর্ক? মনে আছে নিশ্চয়ই। টাইম টেকেনের সাথে স্পিডের কি সম্পর্ক? উল্টো। মানে স্পিড হবে, এটা যদি 2x কিলোমিটার পার আওয়ার হয়, এটা যদি 2x কিলোমিটার পার আওয়ার হয়, কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটা হবে শুধু x কিলোমিটার পার আওয়ার।
মনে আছে তো, এই যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে এরকম, মানে যার বেশি সময় লেগেছে, যার x ঘন্টা লেগেছে ফিরে আসতে 2x ঘন্টা লেগেছে, তো যার বেশি সময় লেগেছে তার গতিবেগ কত, এই যার কম সময় লেগেছে তার গতিবেগ বেশি, আর যার বেশি সময় লেগেছে তার গতিবেগ কম। কিন্তু কি হিসেবে কম বেশি, পুরো উল্টো রেশিও। যাওয়ার সময় এই যে টাইম লেগেছে x ঘন্টা, বা যদি আমরা এটা মনে করি যে যাওয়ার সময় লেগেছে 1 ঘন্টা, আসার সময় 2 ঘন্টা, তাহলে গতিবেগ কত, যাওয়ার সময় ছিল 2 কিলোমিটার পার আওয়ার, আসার সময় ছিল 1 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে গল্প। তাহলে এই যে আমরা স্পিড পেলাম কার কার, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। সব সময় চেষ্টা করবেন যে এই বাবা জীবনকে এই সব না ধরে, এই কোনটা মুছে দিলাম, এই যে এক্স না ধরে সব সময় চেষ্টা করবেন যে এদেরকে অরিজিনাল অঙ্ক ধরার। ঠিক আছে, অরিজিনাল অঙ্ক মানে কিরকম, যাওয়ার সময় লেগেছে 1 ঘন্টা, আসার সময় লেগেছে 2 ঘন্টা, তাহলে গতিবেগ এখানে 2 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। ঠিক, এবার যেই আপনি ডাউন স্ট্রিমে 2 কিলোমিটার, আপ স্ট্রিমে 1 কিলোমিটার গতিবেগ পেলেন, অমনি বোট কত মনে পড়ছে, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, এটা তার মানে কত, 1.5, 3/2 মানে 1.5। এবং স্রোতের কত, স্রোত হচ্ছে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, তার মানে এটা হচ্ছে 0.5। আশা করি বুঝতে পারছেন, তাই না? এবারে এই যে বোট পেলাম আর স্রোত পেলাম, তাহলে অনুপাত কত, 1.5, এটাকে আমরা লিখতে পারি 3:1। 1.5 কে ডবল করলাম 3 হলো, 0.5 কে ডবল করলাম 1 হলো, মানে 3:1। এই যে 3:1 পেলাম, কিন্তু দেখবো এখানে কোথাও আমার 3:1 নাই। তখন ছেলেরা ভাবছে যে তাহলে আমি কি ভুল করলাম, তখন এবার বইটা পড়ে দেখছে কি, যে স্থির জলে নৌকার কোথায় কোথায়, এই যে স্রোতের বেগ, কার কার অনুপাত, স্রোতের বেগ ও স্থির জলে নৌকার বেগ, মানে আগে স্ট্রিম, তারপর হচ্ছে বোট, মানে আগে 1, তারপর হচ্ছে 3। কত হবে, আগে 1 এইটা হবে, তারপরে 3 হবে, এইটা হবে অনুপাত। কিন্তু অপশনে দি নাই, মানে এটা একটু কায়দা করে আগে স্রোতকে আমি দিয়ে দিলাম, বোটটাকে পরে দিলাম। কিন্তু সবাই কি করে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম গতিবেগ পেলে আগে বোট বার করে, তারপর স্রোত বার করে, দিয়ে মাথায় থাকে না বোট ইস টু স্রোত, এই 1.5:0.5 মানে 3:1 হয়ে যায়। ঠিক আছে, দুটি ট্রেন দুটি স্টেশন এ এবং বি থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টায় বেরিয়েছে। একজন এখানে এ বাবা জীবন এইদিকে মুখ করে, এইখানটা রয়েছে বি, এইদিকে মুখ করে বেরিয়েছে, আর এ হচ্ছে এইদিকে মুখ করে বেরিয়েছে। এ বেরিয়েছে কখন, বেরিয়েছে সকাল 6টায় মানে 6 AM। আর বি বেরিয়েছে কখন, বি বেরিয়েছে 8 AM, সকাল 8টাতে। খুব ভালো কথা। কোন গতিবেগ নিয়ে, এ বেরিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, আর বি বেরিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার, এই গতিবেগ নিয়ে। জানতে চাইছে যে ওই স্টেশন দুটির মধ্যে যদি 360 কিলোমিটার ডিস্টেন্স হয়, মানে এই পুরোটা হচ্ছে 360 কিলোমিটার, তাহলে কখন তারা মিলিত হবে। এখন এই অঙ্ক আমরা কিভাবে করব, হ্যাঁ দেখে মনে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে, ঠিক কথাই। এ মশা বসেনি, আমি মশা খুঁজে পাইনি, বোর্ড হ্যাং হয়েছে, দেখি এর ব্যবস্থা হবে। আচ্ছা, যেটা ছিলাম সেটা হচ্ছে 40 কিলোমিটার বেগে যাচ্ছে, আর ও 60 কিলোমিটার বেগে আসছে। এ কটার সময় যাচ্ছে, এ সকাল 6টায় বেরিয়েছে, তাহলে যখন ও বেরোয় আমাকে সবার আগে কি করতে হবে, এই মোটামুটি 40, 40, 80 কিলোমিটার এ একে পৌঁছে দিতে হবে 80 কিলোমিটার। মানে এইখানে যখন আসবে তখন কটা বাজবে, 8 AM, সকাল 8টা বাজবে। এবারে ভাববো যে আমার অরিজিনাল ডিস্টেন্স হচ্ছে এইটা, যেটা ওই দুজনকে যাওয়া আসা করতে হবে। এটা মনে করবো নাই, এ সকাল 6টায় বেরিয়েছে মানে 40 কিলোমিটার বেগ নিয়ে, মানে 40, 40, 80 কিলোমিটারে চলে গেল। এবার এখান থেকে কম্পিটিশন কে কতটা কেমন ভাবে আসে, এই জায়গার ডিস্টেন্স কতটা, টোটাল যদি 360 হয়, 80 কিলোমিটার যদি চলে যায়, তাহলে আর থাকছে 280 কিলোমিটার। এই 280 কিলোমিটার কে যাবে, এ আর বি কোন গতিবেগে আসবে, একজন আরেকজনের সাথে দেখা করতে আসছে, মানে এই 40, আর ওদিকে হচ্ছে কত, 60, 100 কিমি বেগে আসবে এইটা, এই কিলোমিটার দেখা করতে। তার মানে 280 কিলোমিটার যদি 100 কিমি বেগ নিয়ে আসে, তাহলে কতক্ষণ লাগবে, 2.8 আওয়ার্স। 2.8 আওয়ার্স মানে, এটা মানে হচ্ছে 2 ঘন্টা, প্লাস হচ্ছে 0.8 আওয়ার্স মানে 0.8 ঘন্টা, মানে 1 ঘন্টার 10 ভাগের 8 ভাগ। 1 ঘন্টার এইটুকু, কিন্তু 1 ঘন্টার 10 ভাগের 8 ভাগ মানে এক এক ভাগে 6 করে পড়ে, তাহলে 6 8 48, 48 মিনিট। ঠিক আছে,
2 ঘন্টা 48 মিনিট পরে এদের দুজনা দেখা হবে, কিন্তু সেটা কটার পরে? সকাল 8টার পরে। এ 8টায় বেরিয়েছে, এখানে 8টায়। এবার এইটুকু রাস্তা দেখা করেছে ওরা 2 ঘন্টা 48 মিনিট পরে, মানে সকাল 8টার পরে 2 ঘন্টা 48 মিনিট, মানে 10টা 48 মিনিট হচ্ছে উত্তর। সকাল 10টা 48 মিনিটে ওদের দেখা হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে 3,000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10%। মনে পড়ছে? 3,000 টাকা প্রথম অংশে 10% কিরকম ভাবে রেখেছে? 10%, 3 বছর, মানে পার্সেন্টেজ 10, আর একটা হচ্ছে 3 ইয়ার্স। তার মানে 3×10=30 টাকা সুদ হবে এই দিকটা। 10%, 3 বছরে 30 টাকা হবে। আর ওই দিকটা 15%, 4 বছর, মানে এইটা হচ্ছে 15% এবং 4 বছর, মানে 4×15=60 টাকা সুদ হবে। তাহলে এই দিকে যে টাকাটা রাখছে সেটা 30 টাকা সুদ হবে, ওই দিকের টাকাটা 60 টাকা সুদ হবে ওই নির্দিষ্ট টাইমে। টাকা রাখাটা তাহলে কি হবে? এর উল্টো, মনে পড়ছে? এই অনুপাতে টাকাটা রাখবে, 60:30, এই অনুপাতে। তার মানে 3 বলছি, 2:1। তার মানে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে টাকা রাখবে। এইবারে এই 3,000 টাকা 2:1 অনুপাতে রাখবে, মানে 2 ভাগ এইদিকে 2,000 টাকা, আর 1 ভাগ ওইদিকে 1,000 টাকা। এই অঙ্ক আমি আগে বহুবার করেছি, যে এই যত টাকা সুদ 10% আরে 3 বছরে 30 টাকা, ওদিকে হচ্ছে 4×15=60 টাকা। এটা কি হবে? এটা উল্টে যাবে, 60:30, 2:1। টাকা রাখাটা এর দিকে বেশি টাকা রাখতে হবে, কেননা এর সুদ কম হয়। ওর দিকে কম টাকা রাখতে হবে, কেননা ওর সুদ বেশি হয়। কিন্তু কোন অনুপাতে কম বা বেশি? জাস্ট এদের উল্টো রেশিওটা। কেমন? কারণ হচ্ছে এইটা, এই যে বলেছে সুদ যেন সমান হয়। একজনের কন্ডিশন হচ্ছে 10% আরে 3 বছর, আর একজনের হচ্ছে 15% আরে 4 বছর। এই সুদটা যাতে সমান হয়, ওই জন্য এটাকে এইভাবে ইন্টারচেঞ্জ করতে হয় 2:1 অনুপাতে। তারপর হচ্ছে ইফ এ অ্যান্ড বি কি হলো? 8:15, বি আর সি হচ্ছে 5:8, তাহলে সি আর ডি কত? এডি। নিশ্চয়ই বলতে হবে না, এ বি বলা আছে, বিসি বলা আছে, সিডি বলা আছে, এডি জানতে চাই। যখন এডি জানতে চাই তখন এই যে A/B, এই পদ্ধতি সব থেকে সহজ। B/C ইন্টু C/D, এই পদ্ধতি সব থেকে সহজ। তার মানে এটাকে 8/15 ইন্টু 5/8 ইন্টু 4/5, এটা হলো। এইভাবে আনতে হবে, কেননা বিবি কাটবে, সিসি কাটবে, কে থাকবে? A/D থাকবে। তাহলে এইটা কাটাকাটি করে কে থাকবে? 4 নিলাম, কাটলাম, 2 হলো, এটা কাটলাম, এটা কাটলাম, 2 কাটলাম, এটা হলো 4 হলো, মানে 4/15। 4/15 মানে A/D সমান 4:15 হয়ে গেল। এটা হচ্ছে উত্তর। A/D সমান 4:15। ঠিক আছে, ভেরি গুড। চলে আসি, একটা বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টা মুদ্রা আছে। এই অঙ্কটা হচ্ছে মুদ্রার মূল্যের অনুপাত, এইটা হচ্ছে মুরগি হওয়া জিনিস। এই জন্য এই অঙ্কটা আমি বলেছিলাম এর আগেও যে সেটে দিয়েছিলাম, বলেছিলাম যে এই অঙ্কটা কিন্তু মার্কেটে নতুন এসেছে, আগে ছিল না, আমাদের সময় ছিল না। যখন প্রথমবার পরীক্ষা এলো লকডাউনের আগে, তখন এই অঙ্কটা মোটামুটি 100 জনের মধ্যে 100 জনাই পরীক্ষার হলে ভুল করেছে। কেননা এই জায়গাটাকে রিডিং করেছে মুদ্রার অনুপাত মনে করে। এই যে এই জায়গাটা, যে একটা বাক্সে 1 টাকা আর 50 পয়সা মিলে মোট 52টা মুদ্রা আছে, তাদের মধ্যে এই মূল্যের অনুপাত না পড়ে এটাকে মুদ্রার অনুপাত পড়েছে এই জায়গাটা। এখন এই অঙ্কটা কিরকম ভাবে হবে? প্রথমত কাজ হচ্ছে 1 টাকা আর 50 পয়সা আমার আছে, মুদ্রার অনুপাত হচ্ছে 3 আর 5, মানে এটা আছে 3 টাকা, মুদ্রার অনুপাত মূল্যের অনুপাত মানে, আর এটা হচ্ছে 5 টাকা। এবার আমাদেরকে বার করে নিতে হবে যে 1 টাকার কয়েন যদি 3 টাকা হতে হয় টোটাল, তাহলে নিশ্চয়ই 3 পিস ছিল। আবার 50 পয়সার কয়েন যদি 5 টাকা হতে হয়, তাহলে নিশ্চয়ই 10 পিস ছিল কয়েন। অর্থাৎ টোটাল কয়েন হচ্ছে 13টা। 13টা কয়েন, যার মধ্যে 3টে হচ্ছে 1 টাকা, 10টা হচ্ছে 50 পয়সা, এই রেশিওতে। প্রতি 13টা কয়েন 3:10 রেশিওতে আছে। কিন্তু এই মুদ্রার ভ্যালু আলাদা বিষয়, মুদ্রার ভ্যালু থেকে নিয়ে আসতে হলো এরকম। ঠিক আছে। এবার আমাদের অঙ্কটাই ছিল টোটাল 52টা মুদ্রা। তাহলে 52টা মুদ্রার মধ্যে কার জানতে চাইছে? 1 টাকার মুদ্রা কটা, মানে এই যে এই বাবু। এই 52টা মুদ্রার 13 ভাগের 3 ভাগ হচ্ছে কে? 1 টাকা। এর 13 ভাগের 3 ভাগ হচ্ছে 1 টাকা, তার মানে 4×3=12টা। 4×13=52, 4×3=12 হয়ে গেল। তাহলে 12টা মুদ্রা হচ্ছে উত্তর। যদি বলতো 50 পয়সা কটা আছে, তাহলে 13 দিয়ে ভাগ গিয়ে 10 দিয়ে গুণ করতাম, মানে
4×10=40টা হতো। দুটো নাম্বার এমন ভাবে আছে যে 2 numbers are such that the ratio between them is 4:7। দুটো নাম্বারের অনুপাত হচ্ছে 4:7 বাবা। If each is increased by 4, each is increased by 4, increased by মনে পড়ছে মানেটা? increased by 4 মানে যদি 4 কে বাড়াই তাহলে প্রথমে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 4:7। খুব ভালো কথা। নর্মালি আমরা যদি সমীকরণ করি এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 7x। যদি দুজনকেই 4 বাড়াই মানে এরকম যদি 4 বাড়িয়ে যায় তাহলে আমার হিসেবে অনুপাত কোনটা হয়? এইটা। ওরা কি বলছে যে অনুপাত তাহলে 3:5 হয়, মানে এটা সমান হচ্ছে 3:5। এবার এখান থেকে সমীকরণের মান বার করবো, এইটা বাই এইটা সমান ওইটা বাই ওইটা, সেখানে সমীকরণে একটা x এর মান বেরোবে। ঠিক আছে, তারপর সেটা আমরা পুট করে নেবো 4x 7x এর যেখানে যা দরকার হয়। তাহলে লার্জার নাম্বার জানতে চাইছে, মানে লার্জার নাম্বার কে এদের মধ্যে? লার্জার নাম্বার হচ্ছে এই 7 বড়টা। এবার আমরা অপশন টেস্ট কিরকম করব? বলছে প্রথমে দুটো সংখ্যার অনুপাত ছিল 4:7, জানতে চাইছে সে বড় সংখ্যাটা কত। এবার বড় সংখ্যাটা অনুপাতের দিক দিয়ে তো 7, বড় সংখ্যাটা যাই হোক না কেন সে 7-এর গুণিতক তাকে হতেই হবে। তাহলে 7-এর গুণিতক আমরা দেখবো, এই 36 কি 7-এর গুণিতক? দেখলাম যে না, তাহলে বাদ। 48 কি 7-এর গুণিতক? না, এও বাদ। তাহলে 57 কি 7-এর গুণিতক? তাহলে হ্যাঁ, উত্তর এ নয়। মানে একমাত্র 56 উত্তর, জাস্ট ফার্স্ট ক্লু চেক করেই আমরা উত্তর পেলাম যে হচ্ছে 7-এর গুণিতক, মানে সংখ্যাটা হচ্ছে 56। ব্যাস, তাহলে এত কিছু এই সমীকরণ করার দরকারই নাই আমাদের। নেক্সট, এ এবং বি বছরের শুরুতে যথাক্রমে 10,000 আর 15,000 টাকায় মূলধন প্রচুর, একজনের 10,000 একজনের 15,000, এটা নিয়ে কি করেছে? বিনিয়োগ করে একটা যৌথ ব্যবসা শুরু করেছে। খুব ভালো কথা, এরা যৌথ ব্যবসা শুরু করে। ঠিক হয়, ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 অংশ নেবে কে? লাভের 1/3 অংশ নেবে এ। তার মানে এই যে বাকিটা মূলধনের অনুপাতে বন্টিত হবে। টোটাল লাভ কত হয়েছে? 6,000 টাকা। আমি বলেছিলাম এই 6,000 টাকার 1/3 অংশ কে নিয়ে নেবে? এই 2,000 টাকা নেবে কে? 2,000 টাকা নেবে এ। এটা কিসের জন্য? ব্যবসায় তত্ত্বাবধানের জন্য। দেখাশোনা করছে ও, মানে বি দেখাশোনা করে না, টাকা দিয়েই খালাস, আর এ দেখাশোনা করে। বলেছে দেখাশোনা করার জন্য আমি 3/1 প্রফিট নিয়ে নেবো, নাহলে তুমিও থাকো। এবার বি হয়তো চাকরি করে, এ চাকরি করে না, বি চাকরি ছেড়ে ব্যবসায় আসতেও পারছে না, ওদিকটাও লস, ওই জন্য এরকম একটা কেস ঘটেছে। বাকি থাকলো যে প্রফিটের 4,000 টাকা, কোন অনুপাতে ভাগাভাগি হবে? এই অনুপাতে ভাগাভাগি হবে। তাহলে A:B কত? A:B মানে হচ্ছে 10:15, মানে 2:3, এই অনুপাতে। তার মানে 4,000 টাকা এ কত পাবে? এই অনুপাত অনুযায়ী, ইনভেস্টমেন্ট অনুযায়ী 5/2 পাবে এ। তাহলে এ এখানে একটা টাকা পাচ্ছে, তাহলে কত হচ্ছে? 800, মানে 1,600 টাকা। তাহলে এর টোটাল ইনকাম কত? এর টোটাল ইনকাম হচ্ছে, এইখানে পাচ্ছে ব্যবসার টাকা ইনভেস্টমেন্ট অনুযায়ী 1,600 টাকা, আর দেখাশোনা করার জন্য 2,000 টাকা। টোটাল হচ্ছে 2,000 আর 1,600, 3,600 টাকা পাচ্ছে এ। ঠিক আছে, বেশ। নেক্সট, এটা তো হয়ে গেছে। একটা বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে তার পরিধি কত? বৃত্তের ক্ষেত্রফল অনেকবার এই অঙ্ক করিয়েছি আমি, যে বৃত্তের ক্ষেত্রফল যদি 154 হয়, এখান থেকে আর মানে কত বেরোবে? আর মানে বেরোবে 7। কোথা থেকে বেরোবে? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা সমানই কত? 154। এখানে আর এর মানটা বেরোবে, দেখবেন আর এর মানটা 7 বেরোচ্ছে। এইটা বহুবার বলেছি যে ক্ষেত্রফল 154 হলে আর এর মান বেরোয় 7। যেই আর এর মান 7 বেরোবে অমনি এই পরিধি কত বেরোবে? পরিধি বেরোবে 44। মানে আর যখন 7, খেয়াল করবেন, আর যখন রেডিয়াস, যখন একটা বৃত্তের 7, তখন তার এরিয়া মানে ক্ষেত্রফল বেরোবে 154, আর তার পেরিমিটার বা পরিধি বেরোবে 44। এটা একেবারে ধ্রুব সত্য। ঠিক আছে, এই ক্যালকুলেশন করে দেখা হয়েছে, এবং এই স্টাইলটা প্রচুর পরীক্ষা আসে, রেডিয়াসকে 7 বানিয়ে, 14 বানিয়ে, 21 বানিয়ে 7-এর গুণিতক দেবে, তবে 7টাই সবচেয়ে বেশি। এটা খুব কাজে লাগে। তাহলে আমরা কি করবো? পরীক্ষার হলে একবারে বুঝে যাবো, ক্ষেত্রফল যদি 154 হয় তাহলে বাবা জীবন রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে 7, ব্যাসার্ধ 7 যেই হয়ে যাবে, পরিধি কত হবে? 44। পরিধি মানে কত? 2πr। এটা মানে হচ্ছে পরিধি, পরিমিটার মানে হচ্ছে এইটা হলো। এবার যদি আমরা চেক করি পেরিমিটার মানে কত, পরিধি, সেটা হচ্ছে 2 × 22-এর 7
ইন্টু আর মানে কত 7। এবার দেখুন এইটা এটা কাটলাম, 22 × 2 মানে 44 হলো। তার মানে এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। মুখস্থ নয়, বুঝতে বুঝতে দেখবেন হয়ে গেছে রেডিয়াস 7 এইটা। যে কোনোটা দিতে পারে। ক্ষেত্রফল দিয়েছে, পরিধি জানতে চাইছে, পরিধি 44 বলে দিল, ক্ষেত্রফল জানতে চাইলো, ভায়া রেডিয়াস করে তুলে নিয়ে চলে যাবো, পরিধি থেকে রেডিয়াস, রেডিয়াস থেকে ক্ষেত্রফল। দেখুন ওই আগের অঙ্কটাই কিভাবে এখানে অ্যাপ্লিকেবল, আমি দুটো অঙ্ক এই কারণে দিয়েছি যাতে আপনার অভ্যেস হয়। একটা তামার তারকে বর্গাকারে বাঁকালে 21 বর্গমিটার জমি ঘিরতে পারে, 121। তাহলে তামার তারকে যদি আমরা বর্গাকারে বাঁকাই, তাহলে 121 বর্গমিটার জমি যদি ঘেরে, তাহলে নিশ্চয়ই তার এক একটা বাহু হচ্ছে 11 11। তবে 11 11 121 হবে ক্ষেত্রফল। আর 11 11 যদি বাহু হয়ে যায়, তার মানে এর পেরিমিটার বা পরিসীমা কত? 4 × 11, তার মানে হচ্ছে 44। ভাবুন 44 যেই পেরিমিটার পেলাম, 44 যেই পরিসীমা পরিধি পেলাম আমরা বৃত্তের, অমনি রেডিয়াসটা কত পাবো? অটোমেটিক রেডিয়াসটা পাবো 7। রেডিয়াস যেই 7 পেয়ে যাব, সেই অমনি এরিয়া কত পাবো? এরিয়া পেয়ে যাবো 154 আমার মুখস্থ থেকে। ব্যাস, এ দেখুন 154। কি জানতে চাইছে? যে ওর কতটা কতটা জমি ঘিরতে পারবে, তার থেকে বৃত্তাকারে বাঁকালে কতটা জমি ঘিরতে পারবে। এটার মানে হচ্ছে এই যে তার আমরা 44 মিটার আমরা যে তার পেলাম, এইটাকে সেটা প্রথমে ঘেরা ছিল এরকম বক্স আকারে, বর্গক্ষেত্র আকারে। এখন বলছে ওই 44টাই কি হবে? এই 44টা হচ্ছে এর পরিধি হবে। তাহলে পরিধি যদি এইটা হয়, তাহলে রেডিয়াসটা কত বেরোবে? রেডিয়াস 7। রেডিয়াস যেই 7 বেরোবে, অমনি তার ক্ষেত্রফল কত বেরোবে? তার এরিয়া বেরোবে 154। ঠিক আছে। এই ধরনের অঙ্ক করাতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, যখন চ্যাপ্টার করাতাম তখন এরকম ভাবে বলতাম যে হঠাৎ করে সরকার আপনাকে যদি এমন করে, সরকার আপনাকে 100 মিটার একটা তার দিল বা দড়ি দিল, দিয়ে বলো এই এলাকায় যে যতটা পারো জমি ঘিরে নাও। তাহলে আপনি দৌড়ে গিয়ে কোন শেপে জমিটা ঘিরবেন, মানে কোন আকার নিয়ে জমিটা ঘিরবেন, এটা কিন্তু বিশাল একটা বোঝার ব্যাপার। কেন? কারণ ওই একই পরিধি বা একই পরিসীমাতে বিভিন্ন শেপে আপনার বিভিন্ন ক্ষেত্রফল আপনি ঘিরতে পারবেন। মানে যখন আপনি আপনার কাছে মনে করুন 100 মিটার বা কিচ্ছু করতে হবে না, আপনি মনে করেন আপনার কাছে 44 মিটার পরিধি দিয়ে 44 মিটার তার দিয়েছে সরকার বা দড়ি দিয়েছে। এবার একজন দৌড়ে গিয়ে ওটাকে বর্গাকারে ঘিরলো, তাহলে কতটুকু জমি পাবে? 121 বর্গমিটার। আর একজন দৌড়ে গিয়ে ওটাকে বৃত্তের মতো ঘিরলো, সে কত পাবে? দেখুন, সে 154 বর্গমিটার জায়গা ঘিরতে পারলো। তাহলে লাভ কার বেশি হলো? ওই বাবা জীবনে, যে বৃত্তাকারে ঘিরেছে। তো এরকম দেখা যায় যে একই পরিধি দিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ, তার মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা বৃত্ত বা রম্বস, যাই আপনি মাপ বলুন না কেন, সব থেকে বেশি ক্ষেত্রফল ঘেরা যায় কোনটায়? সেটা হচ্ছে বৃত্ত। বোঝা গেল? ভাবুন এবার, সেটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত যখন সরকার এরকম ব্যাপার ঘটবে বা আপনি কোথাও যাবেন, সঙ্গে সঙ্গে কি করবেন? ওটাকে বৃত্তাকারে ঘিরতে শুরু করে দেবেন। তারপরে তার মধ্যে বাড়ি হোক বা না হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু আগে ঘিরে নেবেন বৃত্তাকারে। তারপরে এরকম বৃত্তের মধ্যে বাড়ি বানাবেন, ডিজাইন করে এরকম এইটুকু জায়গায় বাড়ি বানাবেন, বাকি গাছ লাগিয়ে দেবেন, হয়ে গেল। ঠিক আছে। তাহলে আপাতত 99। এবার হচ্ছে লাস্ট আমাদের, সেটা হচ্ছে 100। 100 কি বলছে? এ এবং বি একটা কাজ যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে করতে পারে। খুব ভালো কথা। এ কত দিনে করতে পারে? এ হচ্ছে 16 দিন, আর বি কত দিন? বি হচ্ছে 12 দিন করতে পারে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল। তাহলে 4 দিন একা কাজ করেছে কে? এ কাজ করেছে 4 দিন একা। তারপরে কে? বি এসে বাকি কাজটা কত দিনে শেষ করবে? তাহলে আপনি ভাবুন, এ যদি 16 দিনে পুরো কাজটা করে, এই বাবা জীবন 4 দিনে কতটা করবে? 4 দিনে নিশ্চয়ই 1/4 ভাগ করে দিয়েছে। 16 দিনে যদি পুরোটা করে, তাহলে 4 দিনে কতটা করবে? 4/1 ভাগ। বাকি আছে কতটা তাইলে? আপনি ভেবে নিলেন বাকি আছে নিশ্চয়ই তাহলে 3/4। 1/4 যখন হয়ে গেছে, 3/4 বাকি আছে, সেইটা কে করবে? সেটা বি করবে এসে। বি 4/3 ভাগ কদিনে করবে? বি 4 ভাগ কাজ কদিনে করতে পারে? মানে পুরো কাজ 12 দিনে। তাহলে 4 ভাগ কাজ যদি 12 দিনে করে, এক একটা ভাগ কাজ করতে 3 দিন লাগবে। কাজ পড়ে আছে বি এর জন্য ক ভাগ? 3 ভাগ। তার মানে 9 দিনে বি কাজটা শেষ করে দেবে। তাহলে এগুলো আপনি চাইলে মুখে মুখেই করে নিতে পারবেন, তাই না? কিরকম? 16 দিনে পুরো কাজটা করতে পারে, তাহলে 4 দিন কাজ করেছে মানে 4/1 করে নিয়েছে। গলা ব্যথা হয়ে গেল। 4 দিন করেছে মানে 4/1 হয়ে গেছে, তাহলে 4/3 ভাগ বাকি আছে। এবার সেই কাজটা বি করবে। বি পুরো কাজটা, অর্থাৎ ওই যে 4 ভাগ করলাম আমরা, সেই 4 ভাগ কাজ করতে কদিন টাইম নেয়? বি নেয় 12 দিন। তাহলে এক এক ভাগ কাজ করতে লাগবে 3 দিন।
কাজ পড়ে আছে বিয়ের জন্য কতটা, 3 ভাগ, তাহলে সেটা করতে 3 3 9 দিন সময় লাগবে। ঠিক আছে।